বাজারে ছিল ভোলার বড় এক মিষ্টির দোকান। দাম কম ও মানে ভালো হওয়ায় সবসময় তার দোকানে মানুষের ভিড় লেগেই থাকতো। একদিন রাজমহল থেকে সেনাপতি এলো ভোলার দোকানে। এইটাই কি ভোলা মিষ্টান্ন ঘর? জি বলুন, কি লাগবে? রাজমহলের বিশেষ অতিথিদের নিয়ে গান বাজনার গণভোজের আয়োজন করা হয়েছে। রাজামশাই সবার মুখে শুনেছেন এই রাজ্যে তোমার বানানো মিষ্টি সবচেয়ে সেরা। তিনি ভুল শুনেছেন। শুধু এই রাজ্যে না, আশেপাশের 10 রাজ্যেও আমার মিষ্টি সেরা। মানুষজন দূর দূরান্ত থেকে আমার মিষ্টি খেতে আসে, কিনে নিয়ে যায়। তোমার যথেষ্ট সুনাম আছে বলেই রাজামশাই আমাকে এখানে পাঠিয়েছেন তোমার কাছ থেকে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। 2 দিনের ভেতর 50 কেজি রসমালাই দিতে হবে আমাকে। পারবে কি? এমনি যে দামে মিষ্টি বিক্রি করো তার 3 গুণ দাম দেবো তোমায়। জি অবশ্যই পারবো। তোমার হাতে তাহলে মিষ্টির দায়িত্ব ছেড়ে দিলাম। 2 দিন পর ঠিক এই সময় আসবো আমি মিষ্টি নেওয়ার জন্য। সব যেন ঠিকঠাকভাবে পাই। জি পাবেন, আমি কথা দিয়ে কথা ভঙ্গ করি না। ভোলা দিন শেষে বাড়িতে গিয়ে সব জানালো। সেই কথা শুনে বাড়ির সবাই মিলে মিষ্টি বানানো শুরু করলো। ভোলা, সময় তো শেষ হয়ে এলো প্রায়। আমরা কি সময় মতো ঠিক পরিমাণে মিষ্টি বানাতে পেরেছি? হ্যাঁ মা, তোমরা সবাই আমাকে সহযোগিতা না করলে আমার একার পক্ষে এত দূর আসা সম্ভব হতো না। এই নাও, একটা মিষ্টি খেয়ে দেখো কেমন হয়েছে। প্রতিবারের মতো এবারও সেরা। তোর হাতে তোর বাবার মতো জাদু আছে। আর 1 প্যাকেট মিষ্টি কম আছে। বাকি মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেলে ওগুলো আমার কাছে দাও, প্যাকেটে ভরে ফেলি। বাবা, আমার জন্য মিষ্টি রাখুনি, আমি মিষ্টি খাবো। হ্যাঁ বাবা, আমিও। মিষ্টি বানানোর জন্য বারবার এটা ওটা আনতে গিয়ে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। এমনিতে মিষ্টি কম পড়বে মনে হয়, তার উপর তোরা তোদের ভাগ নিয়ে পড়ে আছিস। অন্য সময় খাস তোরা মিষ্টি, এবার আর খেতে হবে না। কি যে বলো, আমি থাকতে আমার ছেলে মেয়ে তাদের ভাগের মিষ্টি পাবে না? এই যে তোদের ভাগের মিষ্টি, আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম তোদেরটা। যা, দুজনে মিলে খা। এই ভাইয়া, চল মিষ্টিগুলো এখন বসে বসে খাই আমরা। হ্যাঁ চল। মিষ্টি বানানো শেষ হলে সবাই মিলে মিষ্টিগুলো দোকানে রেখে আসলো। পরের দিন ঠিক সময়ে সেনাপতি এসে টাকা দিয়ে মিষ্টিগুলো কিনে নিয়ে গেল। তার কিছুদিন পর তোমার বানানো মিষ্টিগুলো খেতে বেশ মজার ভোলা, মানতেই হয়। আমাকে আরো 1 কেজি মিষ্টি দাও তো। জি দিচ্ছি, একটু অপেক্ষা করুন। ভোলা, রাজামশাই তোমাকে জরুরি তলবে ডেকেছেন। সাথে আরো 10 কেজি মিষ্টি নিয়ে যেতে বলেছেন। হঠাৎ রাজামশাই আমাকে এভাবে ডাকলেন যে? আর এত মিষ্টি নিয়ে গেলে তো আমার পুরো দোকান খালি হয়ে যাবে। তাহলে হোক, তোমার দোকানে যা মিষ্টি আছে সব নিয়ে আমার সাথে চলো এখনই। জি আসছি এখনই। দাঁড়ান, দোকানটা বন্ধ করে দেই। ভোলা তার দোকান বন্ধ করে সেনাপতির সাথে ঘোড়ার গাড়িতে করে রাজমহলে চলল। তুমি একটু এখানে বসো। আমি রাজামশাইকে খবর দিয়ে আসছি যে তুমি এসেছো। তিনি এখন তার কক্ষে বিশ্রাম নিচ্ছেন। জি ঠিক আছে। এত বড় বাড়িতে রাজামশাই থাকেন? বাইরে থেকে দেখে যা কল্পনা করেছিলাম, ভিতর থেকে রাজমহল দেখতে তার থেকেও বড় আর সুন্দর। কে জানে রাজামশাই আমার মতো নিম্নমানের মানুষকে কি কারণে ডেকেছেন? আমার কোনো ভুলের শাস্তি দেওয়ার জন্য নয় তো? কিন্তু এমনটা হলে আমাকে মিষ্টি নিয়ে আসতে বলবেন কেন? আমার ভুলের মাসুল হিসাবে নয় তো? চলো, রাজামশাই তোমাকে তার কক্ষে ডেকেছেন। জি চলুন। এসো এসো, তুমি সেই বিখ্যাত ভোলা তাহলে, যার বানানো মিষ্টি খেয়ে শুধু এ রাজ্যের মানুষ না, আশেপাশের 10 রাজ্যের মানুষ পাগল। তোমার বানানো মিষ্টি খেয়ে সেদিন আমার সব অতিথিরাই অনেক খুশি হয়েছে। তারা আমাদের রাজ্যের বিপদ আপদে সবসময় পাশে থাকার কথা বলেছে। কিভাবে বানাও তুমি এত ভালো মিষ্টি? ধন্যবাদ রাজামশাই, সবই আপনাদের ভালোবাসার ফল। আমার রানী আর ছেলেমেয়েরাও তোমার বানানো মিষ্টি অনেক পছন্দ করেছে।
তাই সেনাপতিকে দিয়ে তোমার বানানো মিষ্টি সহ তোমাকে আনলাম নিজে ধন্যবাদ জানাবো বলে। আমার মতো ছোট মাপের মানুষের জন্য এটা অনেক বড় সম্মান মহারাজ। আপনার তো এই সম্মান আমি আজীবন মনে রাখবো। হ্যাঁ, রেখো। আর এইভাবেই মাঝে মাঝে তোমার বানানো মিষ্টি আমাদেরকে খাওয়ার সুযোগ করে দিও। জি মহারাজ, অবশ্যই। সেনাপতি, ওর পাওনা টাকাটা দিয়ে দাও, আর ওকে সম্মানের সহিত ওর বাড়িতে রেখে আসো। জি মহারাজ। এই চলো। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলার ছিল মহারাজ। হ্যাঁ, বলো। আপনার পালঙ্কটা দেখতে বেশ সুন্দর। এমন সুন্দর সোনালী রঙের পালঙ্ক দেখে মনে হচ্ছে সত্যিকারের সোনা দিয়ে বানানো। মনে না হওয়ার কিছু নেই, কারণ এটা সত্যি সোনা দিয়ে বানানো পালঙ্ক। বলেন কি মহারাজ? সোনা দিয়ে বানানো খাট তো অনেক শক্ত হওয়ার কথা। আপনি এখানে শান্তিতে ঘুমাতে পারেন না নিশ্চয়ই। তা কেন হবে? শিমুল তুলা দিয়ে বানানো আমার বিছানার বালিশ। তুমি চাইলে একবার শুয়ে দেখতে পারো বিছানাটা আরামদায়ক কিনা। এ কি বলছেন? আপনার বিছানায় আমি শোবো? এ কিভাবে সম্ভব? না না, থাক। আরে, বললাম তো আমার কোনো সমস্যা নেই। এমন সুযোগ তুমি বারবার পাবে না কিন্তু। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। ভোলা একটু ইতস্তত বোধ করতে করতে রাজার সোনার পালঙ্কে গিয়ে শুলো। শোয়ার সাথে সাথেই সে কোনো রকম নিজেকে ঘুমিয়ে পড়া থেকে সামলিয়ে পালঙ্ক থেকে উঠে দাঁড়ালো। কি ব্যাপার, কেমন লাগলো আমার সোনার পালঙ্ক? অনেক ভালো। এমন সুন্দর আর আরামের বিছানায় আমি আগে কখনো শুইনি। রাজামশাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য। ও তেমন কিছু না, আমি শুধু তোমার ইচ্ছা পূরণ করলাম। জি রাজামশাই, আমি আজ তবে আসি। আপনার যখন যতটুকু মিষ্টি লাগবে আপনি শুধু সেনাপতিকে পাঠিয়ে দিবেন একটু আগে ভাগে, আমি সব ব্যবস্থা করব। মা, বাবা কোথায়? বাবার দোকানে গিয়েছিলাম মিষ্টি খেতে, কিন্তু গিয়ে দেখি বাবার দোকান বন্ধ। বাড়িতেও তো আসেনি তোর বাবা, কোথায় গেল তাহলে এই সময়ে? আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না তোমাদের, আমি চলে এসেছি। কোথায় গিয়েছিলি আমাদের কাউকে কিছু না বলে? আর বলো না, স্বয়ং রাজামশাই আমাকে তলব করেছিলেন তার রাজমহলে, সেখান থেকে ঘুরে এলাম। বলো কি বাবা, রাজমহলের ভেতরটা অনেক বড় আর সুন্দর নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু জানিস রাজমহলের ভেতরে সবচেয়ে সুন্দর জিনিসটা কি? কি বাবা? রাজার সোনার পালঙ্ক। দেখতে যেমন সুন্দর, শুয়েও তেমন আরাম। অমন একটা পালঙ্ক যদি আমারও থাকতো। সোনার পালঙ্ক থাকবে, তাও আবার তোমার? সোনার দাম কত সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? যেখানে তুমি আমাকে সামান্য একটা সোনার কানের দুলে দিতে পারো না, সেখানে তুমি আবার সোনার পালঙ্ক চাও? জানি জানি, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, তাই বললাম আর কি। আমাদের মতো গরিবদের ওসব আকাশ পাতাল স্বপ্ন দেখে সময় নষ্ট করার মানে নেই। আমাদেরকে মিষ্টি বানাতে হবে, আবার এখনো অনেক কাজ বাকি আছে। জলদি জলদি কাজ শুরু করো সবাই। ভোলা সেদিন তার সব কাজ শেষ করে রাতে বিছানায় ঘুমোতে গেল, কিন্তু সারা রাত ছটফট করার পরেও সে ঘুমাতে পারল না। ভোরে বিছানা থেকে উঠে সে বাড়ির বাইরে গিয়ে বসে রইল। কি হয়েছে তোমার বলো তো? সারাটা রাত বিছানায় শুধু এপাশ থেকে ওপাশ ঘুরলে, একটু ঘুমাতে পারোনি মনে হয়। আর বলো না, এই বিছানাতে ঘুমাতেই পারলাম না। রাজার বিছানায় একটু শোয়ার পর এই বিছানাটা কেমন যেন লাগছে। মনে হচ্ছে এটা কোনো বিছানাই না, আমি পাথরের উপর শুয়ে আছি। আমরা চাইলেও তো আর অমন সোনার পালঙ্ক বানাতে পারবো না। তুমি এক কাজ করো, রাজার মতো তুমিও শিমুল তুলার বিছানা বালিশ বানাও, তাহলে হয়তো আবার আগের মতো শান্তিতে ঘুমাতে পারবে। ভালো বুদ্ধি, ঠিক আছে, আমি আজই ব্যবস্থা করছি। ভোলা শিমুল তুলা দিয়ে নতুন করে তার বিছানা সাজালো। সেই রাতে সে শান্তিতে ঘুমালো। তোমার বুদ্ধি ভালো কাজে দিয়েছে বউ, কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে আমার। হ্যাঁ, আমারও। বিছানাটা কি নরম হয়েছে, আর উঠতেই মন চায় না বিছানা থেকে। আমার টাকাও বাঁচলো, আর দুজনের ঘুমানোরও ভালো একটা ব্যবস্থা হলো। তুমি বুদ্ধিটা না দিলে যে আরো কত রাত না ঘুমিয়ে থাকতে হতো। আর কিছু বলতে হবে না তোমার, এবার কাজে যাও। আজ এমনিতেই ঘুম থেকে দেরি করে উঠেছো, দোকানে বোধহয় এতক্ষণ সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, যাচ্ছি। এই মন্টু, তুইও আমার সাথে আয়, আমাকে সাহায্য করবি দোকানের কাজে। আচ্ছা বাবা, চলো।
কি ব্যাপার বলা, ভালো আছো? আরে সেনাপতি যে, আজ আবার আমার এখানে রাজমহলের জন্য মিষ্টি নিতে এসেছেন বুঝি? হ্যাঁ, আজ 5 কেজি মিষ্টি হলেই চলবে। মিষ্টির পরিমাণ বেশি না বলে তোমাকে আর আগেভাগে জানাইনি এবার। জি, বুঝতে পেরেছি। এই মন্টু, 5 কেজি মিষ্টি প্যাকেট করে দে সেনাপতিকে। দিচ্ছি বাবা। তা রাজামশাই ভালো আছেন তো, আর তার পরিবারের সবাই? হ্যাঁ, সবাই ভালো আছে। রাজামশাই সোনার পালঙ্কটা খুব সুন্দর। একটা পালঙ্ক যে এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। সোনার পালঙ্কটা ঠিক আছে তো? হ্যাঁ, পালঙ্কটা তো ঠিকঠাকই থাকবে, ওটার আবার কি হবে? তাও কথা। আচ্ছা, আপনি রাগ না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো, কি বলতে চাও? রাজার ওই সোনার পালঙ্ক বানাতে কত খরচ হয়েছে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কেন থাকবে না? আমি নিজেই তো রাজামশাইয়ের জন্য সেই সোনার পালঙ্ক বানিয়ে এনেছি, জানি কত খরচ হয়েছে। আমাকে একটু বলুন তাহলে, আমিও জানতে চাই। ঠিক আছে, এদিকে এসো, তোমার কানে কানে বলি। অন্যরা এত টাকা কথা শুনলে ভয় পেয়ে যেতে পারে। ঠিক আছে, বলুন। বুঝলে তো কেমন টাকা লেগেছে মহারাজের পালঙ্ক বানাতে? রাজা বলে কথা, আমাদের মতো সাধারণ মানুষের এত টাকার পরিমাণ উল্লেখ করতেও ভয় পাবে, আর সেখানে আমাদের রাজামশাই নিশ্চিন্তে ওই টাকার উপরে ঘুমান। জানতাম যে অনেক টাকা, কিন্তু তাই বলে এত হবে সেটা ভাবিনি। আচ্ছা, মহারাজার খাট তো অনেক বড়। যদি ছোট করে একজনের জন্য অমন একটা খাট বানানো হয়, তাহলে কি খরচ কম পড়বে না? তা তো পড়বেই, কিন্তু তবুও ওটার দাম আমাদের মতো মানুষের হাতের নাগালের বাইরে থাকবে সব সময়। আচ্ছা, গল্প তো অনেক হলো তোমার সাথে, আমার মিষ্টি কোথায়? এই যে আপনার মিষ্টি। আচ্ছা, আমি তাহলে চলে এবার। জি, আবার আসবেন। আর কোনো সমস্যা না থাকলে ওই সোনার পালঙ্ক বানানোর কারিগরের ঠিকানাটা বলতে পারবেন না আমায়? বলতে হবে না, আমি ওই কারিগরের দোকানের রাস্তা হয়েই রাজমহলে যাব। তুমিও চলো আমার সাথে। জি, চলুন। ভোলা সেনাপতির সাথে গিয়ে পালঙ্ক বানানোর কারিগরের সাথে কথাবার্তা বলে আসলো। আর রাতে হতাশ হয়ে তার বিছানার দিকে তাকিয়ে রইল। আবার কি হলো তোমার? এভাবে তাকিয়ে আছো কেন খাটের দিকে? আর বলো না, এত বড় একটা খাট, তাও সৌন্দর্যে কোনো ছিটেফোঁটা নেই। কত পুরনো একটা খাট, কবে না জানি ভেঙে পড়ে। কেন থাকবে না? অবশ্যই আছে এই খাটের সৌন্দর্য। বিয়ের পর এটাই আমাদের জমানো টাকায় কেনা প্রথম খাট। এই খাটে ঘুমিয়েই আমাদের ছেলেমেয়ে দুটো বড় হয়েছে। এখনো আমরা সবাই মিলে এই খাটে বসে সুখ দুঃখের আলাপ করি। আর কি সৌন্দর্য চাও তুমি? ও তুমি বুঝবে না বউ, রাজার সোনার পালঙ্কখানা একবার নিশ্চোখে দেখলে এই খাটটা তোমার কাছে আর সুন্দর লাগতো না। আমি অত কিছু বুঝি না। আমার কাছে এই খাটে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মূল্যবান খাট। ও শুধু তোমার কাছেই, আর কারো কাছে না। ওই সোনার পালঙ্কটা নিশ্চোখে না দেখার আগ পর্যন্ত তুমি বুঝবে না। আমার অত বোঝার দরকার নেই, তোমার বুঝ নিয়ে তুমিই থাকো। আমি দেখছি কিভাবে কি করা যায়। আমার চেয়ে কম মজার মিষ্টি বানিয়ে বিক্রি করে কত মানুষ ধন সম্পদ গড়ে তুলেছে, আর আমি কিনা সামান্য একটা সোনার পালঙ্ক বানাতে পারবো না? জীবনের এই ছোট একটা চাওয়া আমি যেভাবেই হোক পূরণ করে ছাড়বো। ভোলা পরের দিন ধন্যাঢ্য দুই মিষ্টি ব্যবসায়ীর কাছে গেল এবং শুনে নিল কিভাবে তারা অল্প পুঁজিতে বেশি লাভ করেছে। বলা, আমাকে 2 কেজি মিষ্টি দাও তো। জি, এই নিন। এই নাও তোমার টাকা। মিষ্টির দাম একটু বেড়ে গেছে, আমাকে আরো 100 টাকা বেশি দিতে হবে। বলো কি, কালো না এই দামে মিষ্টি নিয়ে গেলাম, আর একদিনে এত দাম বেড়ে গেল? কি করব বলুন, সব উপকরণের দাম বেড়ে গেছে। এত কম দামে মিষ্টি বিক্রি করলে তেমন একটা লাভই থাকে না। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার মিষ্টির দাম এত বাড়ালে আমাদের মতো গরিব যারা প্রতিদিন তোমার দোকানে মিষ্টি খায় তাদের তো মিষ্টি কেনার সমস্যা হয়ে যাবে। আমি নিরুপায়। এতদিন তো অনেক চেষ্টা করলাম সবার সাধ্যের মধ্যে মিষ্টির দাম রাখার জন্য, কিন্তু এখন আর পারছি না। ঠিক আছে, তাহলে আমাকে আধা কেজি মিষ্টি কম দাও। তোমার মিষ্টির মান আর স্বাদ যেহেতু ভালো, দাম বাড়ালেও ক্রেতা কমবে না আমি জানি। আমিও কম করে হলেও তোমার দোকান থেকে মিষ্টি নেব। জি, ধন্যবাদ, আবার আসবেন। ভোলা মিষ্টির দাম আর উৎপাদন দুটোই বাড়িয়ে দিল, যার ফলে তার পরিবারকে হিমশিম খেতে হলো এত মিষ্টি বানাতে গিয়ে। বাবা, আমি আর পারছি না, হাত ব্যথা হয়ে গেছে মিষ্টি গোল করতে করতে। খিদেও পেয়েছে অনেক। আমাদের ভাগের মিষ্টিগুলো আমাদের দাও, একটু খাই।
তোদের বাগের মিষ্টি মানে? তোরা যে পরিমাণে মিষ্টি খাস, ওই মিষ্টিগুলো বিক্রি করে আমি কি পরিমাণে লাভ করতে পারবো জানিস? সারাদিন শুধু মিষ্টি খাওয়ার চিন্তা। তোরা কি ভাত টাত খেতে পাস না? ভোলা, তুই নিজের ছেলে মেয়ের সাথে ওভাবে কথা বলছিস কেন? ওরা তো তোর লাভের জন্যই মিষ্টি বানাচ্ছে। তার বদলে কটা মিষ্টি তো খেতে চেয়েছি। আগে তো তোকে বলতে হতো না, তুই নিজে থেকেই তুলে রাখতি। আগের কথা আর এখনকার কথা এক নয় মা। আগে মিষ্টির দাম কম ছিল, লাভও কম হতো, কিন্তু এখন মিষ্টির দাম বেশি আর আমার লাভও বেশি। তাই আগের হিসাব করলে চলবে না, আমাকে অনেক টাকা রোজগার করতে হবে। ছেলে মেয়েকে যদি সামান্য কটা মিষ্টি না খেতে দিতে পারিস, কি করবি এত টাকা পয়সা দিয়ে? অনেক কিছু, কিন্তু সবার আগে সোনার পালঙ্ক বানাবো। এই সস্তা আর ভাঙাঘাটে আমার আর এখন ঘুম আসতে চায় না। রাজার মতো সুন্দর একটা সোনার পালঙ্ক লাগবে আমার। কি লাভ হবে ওই সোনার পালঙ্ক দিয়ে তোর, যদি শেষ বয়সে নিজের পরিবারকেই তোর পাশে না পাস? ওসব তুমি বুঝবে না, রাজকীয় ব্যাপার স্যাপার। তোমরা আমাকে মিষ্টি বানাতে একটু সাহায্য করো বলে আমাকে এত কথা শোনাচ্ছ। আসলে তারেক ভাই ঠিক বলেছিল, বুড়ো মা, দুটো বাচ্চা আর এক বউ দিয়ে মিষ্টির ব্যবসা বড় করা সম্ভব না। তোমরা আস্তে আস্তে কাজ করে আর আমার বানানো সব মিষ্টি খেয়ে আমার লাভ কম, ক্ষতি বেশি করো। আমি কালকে থেকে কর্মচারী রাখবো আমার দোকানের মিষ্টি বানানোর জন্য। পরের দিন থেকেই ভোলা জোরে সোরে তার মিষ্টির ব্যবসা চালু করলো। তার মিষ্টির দোকান বড় হলো, কর্মচারী বাড়লো, একটা দোকানের বদলে 4টা দোকান হলো। অবশেষে সে টাকা জমিয়ে একটি সোনার খাট বানাতে সক্ষম হলো। দেখেছো তোমরা কত সুন্দর সোনার পালঙ্ক? আকারে একটু ছোট হলেও হুবহু দেখতে রাজার পালঙ্কর মতোই। আমার কষ্ট সার্থক। আজ মা বেঁচে থাকলে বুঝতো আমি এত কষ্ট কিসের জন্য করেছি। হ্যাঁ বাবা, সুন্দর। আমরা আমাদের ঘরে গেলাম। তোরা এই দামি পালঙ্কে একটু বসে দেখবি না? না বাবা, কোনো ইচ্ছা নেই আমাদের। বউ, তুমি ঘুমাবে না এখানে? না, এমনিতেই এই পালঙ্কটাতে একজনের বেশি শোয়া যাবে না। তুমি শও তোমার কষ্টের টাকায় বানানো পালঙ্কে। ভোলা এতদিন পর শান্তিতে ঘুমানোর আশায় তার সোনার পালঙ্কে ঘুমোলো, কিন্তু ঘুম আসার বদলে তার এতদিনের সব স্মৃতি মনে পড়তে থাকলো। কিভাবে সে এতদিন কৃপণতা করে চলেছে খাট বানানোর টাকা জমানোর জন্য। তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছে, তার মা আর ছেলে মেয়েদেরকে ঠিকমতো সময় দিতে পারেনি। এই অন্ধকারে সোনার পালঙ্কটা দেখতে একটা সাধারণ পালঙ্কের মতোই লাগছে। ঠিক মতো পাটাও রাখতে পারছি না পালঙ্কটা ছোট বলে। কি লাভ হলো এই সোনার পালঙ্ক বানিয়ে আমার? আচ্ছা, চোর ডাকাতেরা খবর পেলে এই পালঙ্কটা চুরি করে নিয়ে যেতে চাইবে না তো? রাজামশাইয়ের মতো তো আমার প্রহরী নেই, শুধু এই সোনার পালঙ্কটাই আছে। আমার পরিবারের যদি কোনো ক্ষতি করে ওরা? মা তো এমনিতেই এই দুনিয়াতে নেই আর। কি হলো, এত রাতে তুমি না ঘুমিয়ে বসে আছো কেন? তুমি এসেছো, আমার পাশে একটু বসো। মার কথা খুব মনে পড়ছে। মা ঠিকই বলেছিল, এই সোনার পালঙ্ক বানানোর পর আমি কোনো লাভই খুঁজে পাচ্ছি না, উল্টো সবার ক্ষতি দেখতে পাচ্ছি। বুঝতে পারছি এই জড় পদার্থের পিছে আমি কত টাকা আর সময় নষ্ট করেছি। তোমাদের সাথে সম্পর্কও খারাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। মিলি আর মন্টুকে ডাকো। ভোলা সবার কাছে ক্ষমা চাইলো। নিজের ভুল বুঝতে পেরে আগের মতো সাধারণ ব্যবসায়ী হয়ে গেল। নিজের পরিবারকে সময় দিল সে।